আসসালামু আলাইকুম সবাইকে। ফিকটাস একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব বায়োলজি এর বোটানি এর চ্যাপ্টার 4। আচ্ছা, তো শুরুতেই আমি তোমাদেরকে কিছু বেসিক কথা বলে নিই। যেমন বায়োলজি সম্পর্কে, বায়োলজির দুইটি শাখা আছে, একটি হলো বোটানি এবং একটি জুলজি। তো আমি যখন তোমাদের সময় ছিলাম, তোমাদের চেয়ে একটু ছোট, যেমন 9 বা 8 পড়তাম, তখন আমার একটু সমস্যা হতো বোটানি বলতে কোনটাকে বোঝায় এবং জুলজি বলতে কোনটাকে বোঝায়। তো আমি এইভাবে মনে রাখতাম। দেখো, আমরা আমরা চিড়িয়াখানায় যাই কি দেখতে? আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে, যেমন বাঘ, সিংহ। তো সেগুলো প্রাণী। তো চিড়িয়াখানার ইংরেজি হলো জু। তো সেভাবে আমরা মনে রাখতে পারি যে আমরা চিড়িয়াখানায় যেহেতু অর্থাৎ চিড়িয়াখানা অথবা জুতে আমরা প্রাণী দেখতে যাই, তাহলে জুলজি মানে হলো প্রাণীবিদ্যা। এবং বোটানি শব্দ থেকে আমরা মনে রাখতে পারি বোটা। আমরা জানি যে গাছের পাতা থাকে, পাতায় কিন্তু বোটা থাকে। সো এই বোটা থেকে আমরা মনে রাখতে পারি যে বোটানি হলো উদ্ভিদবিদ্যা। তো এবার আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো অণুজীব। বিভিন্ন ধরনের জীবই আছে, কিন্তু এটাকে অণুজীব কেন বলা হয়? এই শব্দতেই কিন্তু আমরা এটার ব্যাখ্যা খুঁজে পাবো। যেমন আমরা দেখতে পারি এখানে লেখা আছে অণু এবং এখানে লেখা আছে জীব। অর্থাৎ যে জীব অণুর মতো আকারে ছোট তাকে বলা হয় অণুজীব। অণুজীবের বিভিন্ন ধরনের উদাহরণ আমরা দেখতে পারি, দেখি। যেমন রয়েছে ব্যাকটেরিয়া, যেমন রয়েছে ম্যালেরিয়া এর জীবাণু, এবং ভাইরাসকেও অণুজীবের আন্ডারে ফেলা হয়। কিন্তু ভাইরাস আসলে অণুজীব নয়। কেন, সেটা আমরা পরে জানতে পারবো। আচ্ছা, ব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ম্যালেরিয়া জীবাণু। এখানে একটি মশার ছবি দেওয়া আছে। তো মশার ভেতরে আর কি ম্যালেরিয়া জীবাণু কি থাকে, আর এখানে একটি ভাইরাসের ছবি দেওয়া আছে। আচ্ছা, তো ভাইরাস সম্পর্কে প্রথমে আমরা এই চ্যাপ্টারে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্পর্কে জানবো এবং ম্যালেরিয়া জীবাণু সম্পর্কে জানবো। সেই জন্য এখানে তোমাদেরকে এই 3টি উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এই 3টির মধ্যে সবচেয়ে ছোট এবং হলো সবচেয়ে ছোট জিনিস হলো ভাইরাস। তাই ভাইরাস নিয়ে আমরা আগে জানবো। আচ্ছা, ভাইরাস সম্পর্কে কিছু জিনিসপত্র জানি। আমরা কি বলেছি যে অণুজীব হলো এমন জীব যারা অণুর মতো বা অনেক ছোট, যেমন আমরা এগুলো এক্সাম্পল দিয়েছি। কিন্তু ভাইরাস কোনো জীব নয়। কেন ভাইরাস জীব নয় কেন? কারণ জীব হতে হলে তার কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, যে জিনিসগুলো তার মধ্যে থাকতে হবে, তাহলে সে জীব হতে পারবে। তো এগুলোর কিছু এক্সাম্পল কি? দেখো, জীবের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের কোষ। কোষ কি? কোষ হলো তোমার যে কোনো প্রাণীর গাঠনিক এবং কার্যকরী একক। অর্থাৎ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রাণী আছে এবং উদ্ভিদ আছে, এদের বিভিন্ন ধরনের কোষ থাকে। এই কোষগুলো বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করে। ওই ফাংশনগুলো করার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি। তো কী থাকে? কোষ থাকে, এবং কোষের ভিতরে একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে, তারপর সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষীয় অঙ্গাণু, এনজাইম, বিভিন্ন ধরনের জিনিস থাকে। এই জিনিসগুলোর কোনোটিই ভাইরাসের মধ্যে নেই। তাহলে কি ভাইরাস জীব হতে পারবে? যেহেতু সে জীবই না, তাহলে সে অণুজীবও না। কিন্তু আমরা অণুজীবের মধ্যেই ভাইরাসকে ফেলি, কারণ ভাইরাসের অণুজীবীয় কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমরা একটু আগে কি জানলাম, অণুজীব হলো সে সকল জীব যারা অণুর মতো ছোট। ভাইরাস যেহেতু অণুর মতো ছোট, তাহলে আমরা সেই জন্য ভাইরাসকে অণুজীবের মধ্যে পড়ছি। আচ্ছা, তো এবার জানি ভাইরাসের মধ্যে যে সকল জিনিস নাই সেগুলো আমরা জানলাম। তাহলে ভাইরাসের মধ্যে আছে কি? আছে হলো ডিএনএ অথবা আরএনএ। শুধুমাত্র ডিএনএ থাকবে অথবা শুধুমাত্র আরএনএ থাকবে। কিন্তু অন্যান্য উন্নত জীব যেমন মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি সেরা জীব। সেই জন্য মানুষের মধ্যে সকল কিছুই আছে। তাই মানুষের একটি কোষের নির্দিষ্ট একটি কোষের মধ্যে তুমি ডিএনএও পাবা, আবার ওই কোষের মধ্যে তুমি আরএনএও পাবা। কিন্তু ভাইরাস তো খুবই অনুন্নত একটি প্রাণী, কারণ তার দেখো বিভিন্ন ধরনের কোষীয় যে অঙ্গাণু, তারপরে কোষ ঝিল্লি, এনজাইম, এই সকল ইম্পর্টেন্ট জিনিসই নাই। সেই জন্য ডিএনএ বা আরএনএ ওর মধ্যে যদি যে কোনো একটা থাকে, আর একটা থাকবে না। যে ভাইরাসের মধ্যে ডিএনএ আছে, শুধুমাত্র ডিএনএ আছে, আরএনএ থাকবে না। আবার যে ভাইরাসের মধ্যে আরএনএ আছে, সেই ভাইরাসের মধ্যে ডিএনএ পাবা না। আচ্ছা, ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ থাকে, আর কি থাকে? থাকে হলো এর চারপাশে প্রোটিন। প্রোটিন দ্বারা ডিএনএ আরএনএ আবদ্ধ থাকে, অর্থাৎ প্রোটিনের ভেতরে ডিএনএ আরএনএ থাকে। আচ্ছা, দেখো এখানে লিখে দিয়েছি পরে যে ভাইরাসে শুধু ডিএনএ অথবা শুধু আরএনএ থাকবে। ডিএনএ ও আরএনএ একসাথে কখনোই ভাইরাসে থাকতে পারবে না। আচ্ছা, তো এখন ভাইরাস সম্পর্কে আমরা কী জানলাম? দেখো, ভাইরাস হলো জীবও নয়, আবার ভাইরাস জড়ও নয়। তাহলে ভাইরাস কী?
ভাইরাস জীবের মতো কিছু আচরণ করে, আবার ভাইরাস জড়োর মতো কিছু আচরণ করে। সেই জন্য ভাইরাসের দুই ধরনের আমরা বৈশিষ্ট্য দেখতে পারি। আচ্ছা, তো এখন দেখি ভাইরাসের কী কী বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো, আমরা প্রথমে জড় বৈশিষ্ট্য দেখবো, এরপরে জীবীয় বৈশিষ্ট্য দেখবো। আচ্ছা, জড় বৈশিষ্ট্য কি? ভাইরাস হলো আলট্রা মাইক্রোস্কোপিক। আলট্রা মাইক্রোস্কোপিক মানে কি? মানে হলো অতি আণুবীক্ষণীয়। আচ্ছা, তো এই শব্দের মাধ্যমে আমরা কী জানতে পারি? অতি এবং আণুবীক্ষণীয়। তো আণুবীক্ষণিক মানে কি? যে জিনিসগুলো আমরা অণুবীক্ষণ দ্বারা দেখতে পাই, অর্থাৎ খালি চোখে তুমি কখনোই দেখতে পাবা না, সেই জন্যই এগুলোর জন্য অণুবীক্ষণ দরকার পড়ে। কিন্তু ভাইরাস শুধুমাত্র আণুবীক্ষণিক নয়, ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক। কেন? কারণ আমরা কি জেনেছি যে ভাইরাস হলো অকোষীয়, অর্থাৎ ভাইরাসের কোনো কোষ থাকে না। তো তুমি ধরো এখানে একটি আমি বস্তু দিচ্ছি, এখানে একটি কোষ রয়েছে, আর এখানে হলো অকোষীয় একটি কিছু দিয়ে রেখেছি। তো কোষ হলো আকারে অনেক বড় এবং কোষের ভিতরে আরও অন্যান্য অকোষীয় বিভিন্ন উপাদান থাকতে পারে, কোষীয় উপাদানও থাকতে পারে। কিন্তু অকোষীয় যে উপাদান, সেটার আকার কি কখনো কোষের সমান হবে? অবশ্যই হবে না, কারণ অকোষীয় উপাদান কোষের ভেতরে থাকতেছে। তাহলে অকোষীয় উপাদান এটা হলো ছোট, কোষের চেয়েও বেশি ছোট। যে জিনিসগুলোর কোষ আছে সেগুলো দেখার জন্য আমাদের দরকার পড়ে অণুবীক্ষণ। আর ভাইরাস হলো কোষের চেয়েও বেশি ছোট, সেই জন্য ওকে আমরা বলি অতি আণুবীক্ষণিক। তুমি ভাইরাসকে দেখতে চাইলে নর্মাল একটি অণুবীক্ষণ যন্ত্র অথবা মাইক্রোস্কোপে দেখতে পাবো না, তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, যেটা আরও বেশি জুম করতে পারে, তখন তুমি অতি আণুবীক্ষণিক অর্থাৎ ভাইরাসকে দেখতে পাবা। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ভাইরাসের কিছু বিপাকীয় এনজাইম কোনোটি নেই। কেন? কারণ ভাইরাস তো কোনো কোষই না। বিপাক মানে কি? বিপাক মানে হলো কোষের একজন মানুষ, অর্থাৎ মানুষ হতে পারে, বিভিন্ন ধরনের প্রাণী হতে পারে, বিভিন্ন উদ্ভিদ হতে পারে, এদের যে কোষ আছে, কোষের ভেতরে যে সকল বিক্রিয়া ঘটে, সকল বিক্রিয়াকে আমরা একত্রে বিপাক বলি। এই বিক্রিয়াগুলো হওয়ার জন্য তো কোষ থাকার দরকার, কিন্তু ভাইরাসে তো কোষই নেই, তাহলে ভাইরাসে কোনো বিপাকীয় এনজাইমও নেই। আর বিপাকগুলো ঘটানোর জন্য বিভিন্ন এনজাইমের দরকার পড়ে। সেই জন্যেই মানবদেহে এবং অন্যান্য প্রাণীতে বিপাকীয় এনজাইম থাকে, যেন ওই কোষের ভিতরে বিক্রিয়াগুলো চলতে পারে। এই কোষের ভেতর যদি এনজাইম না থাকে, তাহলে কোষের ভিতরে বিক্রিয়া চলবে না। আচ্ছা, ভাইরাসে কোষই নাই, তাহলে কোষীয় এনজাইম দিয়ে কোষীয় বিপাকের জন্য এনজাইম থাকবে কেন? অবশ্যই থাকবে না। আচ্ছা, এনজাইম সম্পর্কে কিছু তথ্য বলি। যে এনজাইম হলো বিভিন্ন ধরনের প্রোটিন। এই প্রোটিনগুলো কী করে? আমাদের শরীরের ভেতর বিভিন্ন ধরনের যে বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াগুলোকে এনজাইম এনহ্যান্স করতে পারে, অর্থাৎ সেই বিক্রিয়াগুলো খুব দ্রুত ঘটাতে পারে। কিন্তু এনজাইম কখনোই কোনো বিক্রিয়াকে শুরু করাতে পারে না। অর্থাৎ তাহলে এনজাইম সম্পর্কে আমরা কী জানলাম? এনজাইম হলো বিভিন্ন ধরনের প্রোটিন, যেগুলো কোনো বিক্রিয়ার হার বৃদ্ধি করে দিতে পারে, কিন্তু কোনো বিক্রিয়াকে কখনো শুরু করতে পারবে না। আচ্ছা, বিক্রিয়াকে শুরু তার নিজেই হতে হবে, এবং তারপরে এনজাইমগুলো এসে সেই বিক্রিয়াগুলোকে অনেক দ্রুত করিয়ে দিতে পারবে। আচ্ছা, ভাইরাসের স্বাধীনভাবে প্রজনন ক্ষমতা নেই। কেন? কারণ ভাইরাস শুধু আরএনএ অথবা ডিএনএ ভেতরে থাকবে, এবং তার বাইরে থাকবে প্রোটিন। আর আর যদি কেউ প্রজনন করতে চায়, তার বিভিন্ন প্রজনন করার অঙ্গ লাগবে, এবং প্রজনন করার জন্য বিভিন্ন ধরনের এনজাইম থাকে, সেগুলো লাগবে। ভাইরাসের ভেতরে একটু কিছুই নেই, তাহলে কীভাবে প্রজনন করতে পারবে স্বাধীনভাবে? পারবে না। আচ্ছা, এবার আসি, ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য না। এই কথার মানে কি? ব্যাকটেরিয়াকে ফিল্টার করার জন্য আমরা কিছু ফিল্টার ইউজ করি। যে ফিল্টারগুলো যদি ইউজ করি, সেই ফিল্টারগুলোর ভেতরে তোমার ব্যাকটেরিয়া আটকে যাবে। কিন্তু ভাইরাস তো ব্যাকটেরিয়ার চেয়ে ছোটো, কারণ ব্যাকটেরিয়া হলো কোষ দ্বারা তৈরি। ব্যাকটেরিয়া একটা কোষ দ্বারা তৈরি হতে পারে, তারপর ব্যাকটেরিয়া অনেকগুলো কোষ দ্বারা তৈরি হতে পারে। আচ্ছা, ধরো এখানে একটি ব্যাকটেরিয়া আঁকি, ধরো এটি হলো একটি ব্যাকটেরিয়া, একটা কোষ দ্বারা তৈরি একটি ব্যাকটেরিয়া। আচ্ছা, আর এটা হলো একটা ভাইরাস। এখন দেখো ব্যাকটেরিয়ার আকার কত বড় এবং ভাইরাসের আকার কত ছোট। তাহলে এই ব্যাকটেরিয়াকে ফিল্টার করার জন্য আমি যে ছাঁকনিটা ইউজ করব, সেই ছাঁকনির ভেতর ব্যাকটেরিয়াটা আটকে যাবে, কারণ ওর আকারটা একটু বড়। এখন যদি সেই ফিল্টার দিয়ে তুমি ভাইরাসকে ছাঁকতে চাও, ভাইরাসকে কিন্তু ছাঁকতে পারবে না, কারণ ভাইরাসের আকারটা অনেক বেশি ছোট। তো এই ছাঁকনির ভেতর যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো দিয়ে ভাইরাস বের হয়ে যাবে, তাহলে আমরা ছাঁকতে পারবো না। এই কথাটা এখানে বলা হয়েছে যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য না, কারণ আমরা ভাইরাসকে ওই ফিল্টার দ্বারা আলাদা করতে পারবো না। তার জন্য অন্য রকমের একটি ফিল্টার আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এরপরের বৈশিষ্ট্য কী? এরপরের বৈশিষ্ট্য হলো ভাইরাসকে কেলাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, সাসপেনশন এগুলো করা যায়। আচ্ছা, তুমি কি কখনো শুনেছ মানুষকে আমরা কেলাসিত করেছি, মানুষের ব্যাপন ঘটেছে, মানুষেরকে সেন্ট্রিফিউজ করা হয়েছে? অবশ্যই না। এগুলো কি জীবের বৈশিষ্ট্য? না, এগুলো জড় বৈশিষ্ট্য। আচ্ছা,
কেন এগুলো আমরা ভাইরাসকে করতে পারি সেটারও কারণ আছে। কারণ হলো ভাইরাস অতি ছোট, সেই জন্য ভাইরাসের সেন্ট্রিফিউজ বা বেকন বা এই সকল কিছু করা যায়। আচ্ছা, আমরা পরবর্তী বৈশিষ্ট্যে আসি, সেটা হলো জীবকোষের বাইরে ভাইরাস নিষ্ক্রিয়। এই কথাটির মানে কি? ভাইরাস কোথাও যদি ধরো মাটিতে পড়ে আছে, সে ওই সেখান থেকে ভাইরাস আরেকটি ভাইরাস তৈরি করতে পারবে না। কারণ কি আমরা আগেই জেনেছি যে যে স্বাধীনভাবে ভাইরাস প্রজনন করতে পারে না, কারণ ভাইরাসের ভিতরে বিভিন্ন প্রজনন করার জন্য এনজাইম বা বিভিন্ন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার পড়ে সেগুলো থাকে না। আচ্ছা, সেই জন্য ভাইরাস জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু সে যদি একজন মানুষের শরীরে অথবা একটি উদ্ভিদের শরীরে ঢুকতে পারে, তাহলে সেই মানুষের শরীরের কোষের ভেতর ঢুকে সেই কোষের বিভিন্ন এনজাইম এবং দরকারি জিনিসপত্র ব্যবহার করে সে নিজে বংশবৃদ্ধি করতে পারবে। আচ্ছা, এরপর আসি, ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই, উদ্দীপনায় ভাইরাস সাড়া দেয় না। কেন? ভাইরাসের দৈহিক বৃদ্ধি কীভাবে ঘটবে? ভাইরাসের তো কোষই নেই। আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ থাকে, সেই কোষগুলো আকারে বৃদ্ধি হয়, তখন আমাদের দৈহিক বৃদ্ধি হয়। তো ভাইরাসের যদি কোষই না থাকে, তার দৈহিক বৃদ্ধি তো কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, তাহলে তার পরের বৈশিষ্ট্যে আসি, সেটা হলো উদ্দীপনায় ভাইরাস সাড়া দেয় না। উদ্দীপনা জিনিসটা কি? ধরো কোথাও তোমার WBC বা হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা আছে। শ্বেত রক্তকণিকা তোমার রক্তে ঘুরে বেড়ায়। তো তোমার রক্তে যখন বিভিন্ন ধরনের জীবাণু আসবে, আচ্ছা আমি এটি একটু আঁকার চেষ্টা করি। ধরো এটা হলো WBC, বিভিন্ন ধরনের আকারে হতে পারে, আর এটা হলো একটা জীবাণু। এই জীবাণু যখন আসে, তখন জীবাণু বিভিন্ন ধরনের পদার্থ খরিত করে, অর্থাৎ এর ভেতর থেকে বিভিন্ন পদার্থ বের হয়। এই পদার্থ চিনে WBC এই জীবাণুকে আক্রমণ করতে যেতে পারে। এই ক্ষমতাকেই বলা হয় উদ্দীপনায় সাড়া দেওয়া। তো উদ্দীপনায় ভাইরাস সাড়া দিতে পারে না। কেন? কারণ এই উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য কোষ হতে হয়। এই ভাইরাস তো যেহেতু কোনো কোষই না, তাহলে সে কোনো ধরনের উদ্দীপনায় সাড়া দিতে পারবে না। আচ্ছা, এর পরবর্তী বৈশিষ্ট্য হলো ভাইরাস শুধু প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড এর সমাহার। আমরা আগেই জেনেছি যে ভাইরাসের ভিতরে কী থাকে? ভিতরে থাকে RNA অথবা DNA। আচ্ছা, এই RNA DNA দুইটি এগুলোকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। আচ্ছা, এবং এর বাইরে কি থাকে? প্রোটিন। আমরা আগে জেনেছি যে ভেতরে থাকে DNA RNA আর বাইরে থাকে প্রোটিন। তো এগুলো দ্বারাই তো তৈরি হয়, তাই এগুলোর সমাহারকে আমরা ভাইরাস বলি। আচ্ছা, এরপরের বৈশিষ্ট্য হলো ভাইরাস অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধী। তুমি যদি একটি অ্যাসিড এনে মানুষের শরীরের ত্বকের উপর ফেলো, তখন কি হবে? মানুষের ত্বকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভাইরাস তো কোষই না, তাহলে তার উপর তুমি অ্যাসিড ফেলো, কিছুই হবে না। আচ্ছা, এর পরবর্তী বৈশিষ্ট্য হলো অ্যান্টিবায়োটিক ভাইরাসের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। আচ্ছা, অ্যান্টিবায়োটিক জিনিসটা কি? অ্যান্টিবায়োটিক এর আগে আমি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে অ্যান্টিবায়োটিক ভাইরাসের দেহে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে না পারলেও সে ব্যাকটেরিয়ার শরীরে প্রতিক্রিয়া করতে পারে। কেন? ব্যাকটেরিয়া যখন আমাদের দেহের ভেতরে ঢুকে সে DNA থেকে RNA তৈরি করবে, এবং সেই RNA রাইবোজোমে যেয়ে প্রোটিন তৈরি করবে। আচ্ছা, এই প্রোটিনটা যে তৈরি হলো, এই প্রোটিনটা ব্যাকটেরিয়ার জন্য দরকারি হলেও আমাদের মানুষের জন্য ক্ষতিকর। তো এই ব্যাকটেরিয়া যে প্রোটিনটা তৈরি করলো, এই ব্যাকটেরিয়া তো আবার তৈরি করবে তার নিজের সুবিধার্থে একটা প্রোটিন তৈরি করবে। কিন্তু এই প্রোটিন তো তার নিজের জন্য উপকারী, আমাদের জন্য তো ক্ষতিকর। তাহলে আমাদের কি এই প্রোটিন তৈরি হতে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে না। তাহলে তার জন্য আমরা একটি ওষুধ তৈরি করেছি, যে ওষুধকে আমরা বলি অ্যান্টিবায়োটিক। এই ওষুধটা করে কি, যখন ব্যাকটেরিয়া মানুষের শরীর চায়, তখন সে DNA থেকে RNA তৈরি করতে চায়, তখন এই প্রক্রিয়াটাকে বাধা দেয়। বাধা যদি দেয়, তাহলে প্রোটিন তৈরি হবে না, মানুষের দেহের ক্ষতি করতে পারবে না। তো ব্যাকটেরিয়া যখন ব্যাকটেরিয়া যখন তার DNA থেকে RNA তৈরি করবে, সেই প্রক্রিয়ার জন্য বিভিন্ন এনজাইমের দরকার পড়বে। সেই এনজাইমকে যদি বাধা দিতে পারি আমরা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, তাহলে প্রোটিন তৈরি করতে পারবে না। আচ্ছা, কিন্তু ভাইরাসের দেহে তো কোনো এনজাইমই নাই, তাহলে ভাইরাসের উপর যদি তুমি অ্যান্টিবায়োটিক দাও, তাহলে কি সেটা অ্যান্টিবায়োটিকটা কাজ করবে? কাজ করবে না, কারণ অ্যান্টিবায়োটিক এনজাইমকে প্রতিরোধ করতো, ওই এনজাইমই ওর শরীরে নাই। তাহলে অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপরে কোনো কাজ করে না। আচ্ছা, তাহলে অ্যান্টিবায়োটিক যদি ভাইরাসের দেহে কাজ না করে, তাহলে ভাইরাসের দেহে কাজ করে কি? যেটা কাজ করে সেটা বলা হয় ইন্টারফেরন। এই ইন্টারফেরনটা ভাইরাসের উপর কাজ করতে পারে, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে না।
আচ্ছা, তো এটা অনেকে মনে রাখতে পারে না যে অ্যান্টিবায়োটিক কার শরীরের উপর কাজ করতে পারে এবং ইন্টারফেরন কার শরীরের উপর কাজ করতে পারে। এটা মনে রাখার জন্য আমরা ভাইরাসের নামটাই যথেষ্ট আমাদের জন্য। দেখো, সেটা হলো VIRUS। আচ্ছা, তো এই ভাইরাসের ভেতর আই শব্দটি আছে এবং আই দিয়ে ইন্টারফেরন। আচ্ছা, তাহলে আমরা মনে রাখতে পারলাম যে ইন্টারফেরন ভাইরাসের উপর কাজ করতে পারে। তাহলে এখন অ্যান্টিবায়োটিক যে ব্যাকটেরিয়ার উপর কাজ করে, এটা কীভাবে মনে রাখবো? সেটা হলো এই ব্যাকটেরিয়া বানানোর মাধ্যমে। ব্যাকটেরিয়া শব্দের ভিতরে এ আছে, এই এ দিয়ে হলো অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা মনে রাখতে পারলাম কোনটি কার শরীরে কাজ করতে পারে। আচ্ছা, এখন আসি ইন্টারফেরন সম্পর্কে একটি তথ্য, সেটা হলো ভাইরাস যখন আমাদের শরীরের ভেতর ঢুকে কোনো একটি কোষের ভেতর ঢুকে তার কাজ করতে চায়, অর্থাৎ ভাইরাস মানুষের শরীরে ঢোকে মেনলি বংশবৃদ্ধি করার জন্য। কারণ আমরা তো জেনেছি, সে যখন মানুষের কোষের বাইরে থাকে তখন সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সে বংশবৃদ্ধি করতে পারে না। কিন্তু বংশবৃদ্ধি করার জন্য তার একটি কোষ দরকার পড়ে। সেই কোষ কোথায় পায়? মানুষের শরীরের ভেতরে পায়। তো মানুষের শরীরের ভেতর যখন ঢুকবে, তখন কোষের ভেতর ঢুকে সে বৃদ্ধি করতে চাবে। আচ্ছা, বংশবৃদ্ধি করতে যখন যাবে তখন আমরা যখন বংশবৃদ্ধি আচ্ছা, ভাইরাস চাবে যেন সে বংশবৃদ্ধি করতে পারে, কিন্তু আমরা তো চাবো সে যেন বংশবৃদ্ধি না করতে পারে। তো তখন মানুষের শরীরের ভেতরে যে কোষ থাকে, যে কোষের ভেতর ভাইরাস ঢুকেছে সেই কোষটি নিজে নিজে ইন্টারফেরন তৈরি করতে পারে এবং ইন্টারফেরন তৈরি করে সে আশেপাশে যত কোষ আছে সেই কোষগুলোতে ছড়িয়ে দেয়। কেন? কারণ ভাইরাস প্রথমে একটি কোষকে আক্রমণ করবে, তারপর যখন সেই কোষে তার কাজ শেষ হয়ে যাবে বংশবৃদ্ধি করা, তখন সেই কোষকে ভেঙে ফেলে সে অন্য আরও যে নতুন নতুন ভাইরাস তৈরি করেছে সেই ভাইরাসগুলো আরও আশেপাশের সব কোষকে আক্রমণ করবে। তো সেই কোষগুলোকে তো আমাদের রক্ষা করতে হবে। তো সেই কোষগুলোকে যেন আক্রমণ না করতে পারে, সেই জন্যে ইন্টারফেরন তৈরি করবে ওই কোষটি, যে কোষের ভেতর ভাইরাস প্রথমে ঢুকেছিল, এবং আশেপাশের কোষে ছড়িয়ে দেবে যেন ভাইরাসটি আর বংশবৃদ্ধি না করতে পারে এবং আলটিমেটলি মারা যায়। আচ্ছা, তো আমাদের ভাইরাসের জীবী বৈশিষ্ট্য শেষ, ভাইরাসের জড় বৈশিষ্ট্য শেষ। এখন আমরা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আচ্ছা, আমার আওয়াজ একটু অন্যরকম শোনা যেতে পারে, আমার ঠান্ডা লেগেছে, তোমরা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। জীবীয় বৈশিষ্ট্য কি? প্রথম কথা, সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। আচ্ছা, আমরা একটু আগে জেনেছি ভাইরাস নিষ্ক্রিয়, কিন্তু কখন নিষ্ক্রিয়? যখন সে মানুষের শরীরের অথবা যে কোনো কোষের বাইরে থাকে। কিন্তু যখন সে অন্য জীবের কোষের ভিতরে প্রবেশ করবে, তখন তো সে বংশবৃদ্ধি করতে পারবে। আচ্ছা, আর বংশবৃদ্ধি করা তো একটি জীবের বৈশিষ্ট্য, যেমন মানুষ তার বংশবৃদ্ধি করতে পারে, উদ্ভিদ বংশবৃদ্ধি করতে পারে। আচ্ছা, তো এবার আসি, ভাইরাস অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। এই দুইটা পয়েন্ট কাছাকাছি, যেমন তোমার সংখ্যা বৃদ্ধি করা আর অনুরূপ ভাইরাস সৃষ্টি করা কিন্তু কাছাকাছি বলা যেতে পারে বা সেমই বলা যেতে পারে। যেমন ধরো ভাইরাস মানুষের কোষে ঢুকলো, তখন সে বংশবৃদ্ধি করলো, তো যে ভাইরাসটা তৈরি হবে সেটা তো তার অনুরূপই হবে, মানে সেম টু সেম হবে। অর্থাৎ যেমন মানুষ থেকে যখন আর একটা মানুষ তৈরি হয়, তখন তো সেম টাইপেরই মানুষ তৈরি হয়। যেমন একজন মানুষের দুটি হাত দুটি পা থাকে, এর পরবর্তী তার যে সন্তান হয়, সেই সন্তানেরও তো দুটি হাত দুটি পাই থাকে। তেমনি ভাইরাস যে অন্য একটি ভাইরাস তৈরি করবে, বংশবৃদ্ধি করবে, সেই ভাইরাসটার বৈশিষ্ট্য আগের বৈশিষ্ট্যের মতোই হবে। আচ্ছা, তো এখন আসি তৃতীয় বৈশিষ্ট্য, সেটা হলো ডিএনএ আরএনএ প্রোটিন দ্বারা তৈরি। আচ্ছা, মানুষের শরীরেও ডিএনএ থাকে, মানুষের শরীরে আরএনএ থাকে, মানুষের শরীরে প্রোটিন থাকে, মানুষের শরীরে কার্বোহাইড্রেট থাকে, মানুষের শরীরে আরও বেশি জিনিসপত্র থাকে। কিন্তু এই ডিএনএ আরএনএ প্রোটিন এই তিনটা জিনিসই তোমার ভাইরাসের মধ্যে থাকে। তাহলে এটি একটি জীবীয় বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা ভাইরাসের ভেতর আছে। আচ্ছা, এরপরের বৈশিষ্ট্য হলো ভাইরাস হলো বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, পরজীবী জিনিসটা কি? পরজীবী হলো এমন জীব যারা অন্য কারো শরীরে ঢুকবে এবং তার শরীরে ঢুকে তার ক্ষতি সাধন করবে এবং নিজে উপকৃত হবে। আচ্ছা, আমরা একটু আগে জেনেছি কি ভাইরাস অন্য মানুষের শরীরে ঢুকে তার কোষের ভিতর প্রবেশ করে সে তার বংশবৃদ্ধি করে। আচ্ছা, এখানে কি মানুষের কোনো উপকারিতা হলো? এখানে তো ভাইরাস নিজে উপকৃত হচ্ছে, কারণ সে তার বংশবৃদ্ধি করতে পারছে। এবং মানুষের এখানে ক্ষতি হচ্ছে কি? সে যখন বংশবৃদ্ধি করছে, তখন মানুষের শরীরে যে ভেতরে কোষে আছে সেই কোষকে তো সে ভেঙে ফেলবে বংশবৃদ্ধি করার পর, তখন মানুষের ক্ষতি করলো না। সেই জন্য ভাইরাস একটি পরজীবী। কিন্তু সে শুধু পরজীবী না, সে বাধ্যতামূলক পরজীবী।
কেন সে বাধ্যতামূলক পরজীবী? কারণ আমরা প্রথমে জেনেছি যে ভাইরাস যখন ভাইরাস যখন কোনো কোষের বাইরে থাকে তখন সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং নিষ্ক্রিয় অবস্থায় সে কিছু করতে পারে না। সেই জন্য তার অন্য একটি কোষের দরকার পড়ে, যে কোষের ভিতর ঢুকলে সে বংশবৃদ্ধি করতে পারবে এবং মানুষের ক্ষতি করতে পারবে এবং তার নিজের উপকার করতে পারবে। সেই জন্য সে বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী বৈশিষ্ট্যে যাই। সেটা হলো ভাইরাস পরিব্যক্তি এবং প্রকরণ ঘটাতে পারে। পরিব্যক্তি হলো মিউটেশন এবং প্রকরণ হলো ভেরিয়েশন। আচ্ছা, এগুলো কি? ভাইরাস যখন আমাদের কোষে প্রবেশ করবে, আচ্ছা আমাদের কোষে প্রবেশ করলো, তারপর সে নিজের ডিএনএকে চেঞ্জ করতে পারবে। অর্থাৎ তার যে ডিএনএ ছিল সেই ডিএনএর মধ্যে বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড ছিল, সেই নিউক্লিক অ্যাসিডগুলোকে সে চেঞ্জ করতে পারে। এই ক্ষমতাকেই বলা হয় মিউটেশন। অর্থাৎ মিউটেশন হলো একটি ডিএনএর চেঞ্জ, এবং এই চেঞ্জটা পার্মানেন্ট হবে। অর্থাৎ এই চেঞ্জটা একবার হলে এটা তুমি আর রিভার্স করতে পারবা না, এটা তুমি পরবর্তীতে আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারবা না। এই অবস্থাকে বলা হয় মিউটেশন। তাহলে ভাইরাস মানুষের কোষে প্রবেশ যখন করবে তখন সে ডিএনএকে চেঞ্জ করতে পারবে, অর্থাৎ মিউটেশন করতে পারবে। আচ্ছা, এবং মিউটেশন ঘটানোর পর সেই ভাইরাসটা আর আগের মতো নাই, কারণ তার মিউটেশন ঘটে গেছে। তখন সেই ভাইরাসের ভেরিয়েশন দেখা যায়। অর্থাৎ মিউটেশন জিনিস কি? মিউটেশন হলো তোমার ডিএনএ এর পার্মানেন্ট চেঞ্জ। এই চেঞ্জ ঘটার পর যে নতুন অবস্থা তৈরি হয় সেটাকে বলা হয় ভেরিয়েশন। আচ্ছা, পরবর্তী বৈশিষ্ট্য হলো ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে। আচ্ছা, অভিযোজন মানে কি? যে কোনো ধরনের পরিবেশে টিকে থাকার প্রবণতাকে বলা হয় অভিযোজন। আচ্ছা, ভাইরাস যে কোনো পরিবেশে তুমি তাকে টিকিয়ে রাখতে পারবা। অর্থাৎ ভাইরাস যে কোনো পরিবেশে নিজে টিকে থাকতে পারবে। যেমন ভাইরাস যখন নিচে মাটিতে পড়েছিল তখন সে টিকে ছিল, এবং ভাইরাস যখন মানুষের শরীরের কোষে ঢুকবে তখনও সে টিকে থাকবে। তো আলাদা আলাদা পরিবেশে সে নিজেকে অভিযোজিত করতে পারে। আচ্ছা, তো এখন ভাইরাসের কী ঘটতে পারে? জিনগত পুনর্বিন্যাস ঘটতে পারে। যেমন ভাইরাস যখন আমাদের দেশে প্রবেশ করবে তখন তার ডিএনএকে সে চেঞ্জ করলো, অথবা সে মানুষের শরীরের যে ডিএনএ আছে সেই ডিএনএর সাথে সে তার নিজের ডিএনএকে যুক্ত করবে এবং যুক্ত করে তার নিজের ডিএনএ চেঞ্জ করতে পারবে, এবং এটাকেই বলা হয় পুনর্বিন্যাস। অর্থাৎ সে তার নিজের ডিএনএ এবং মানুষের ডিএনএ একত্র করে নতুন ধরনের একটি ডিএনএ তৈরি করলো। এটাকে জেনেটিক রিকম্বিনেশন অথবা তুমি জিনগত পুনর্বিন্যাস করতে পারো। আচ্ছা, এখন আমরা বলি যে ভাইরাস তাহলে কি? ভাইরাস যেহেতু জীবও নয়, ভাইরাস জড়ও না, কিন্তু ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য দুই ধরনের বৈশিষ্ট্য আছে। তাহলে ভাইরাস কি? ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে কি বুঝি? ডিএনএ অথবা আরএনএ। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়। অর্থাৎ জীবদেহের ভেতরে সে তার বংশবৃদ্ধি করতে পারে এবং রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু জীবদেহের বাইরে সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আচ্ছা, তো এবার ভাইরাসের গঠন সম্পর্কে আমরা জানি যে ভাইরাস কী কী দ্বারা তৈরি। আচ্ছা, তো ভাইরাসের গঠনগুলোর মধ্যে প্রথমে আসে ভৌত গঠন। ভৌত গঠনগুলো হলো সেই ধরনের গঠন যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পারবো। যেমন ভাইরাসের ভেতরে ডিএনএ অথবা আরএনএ আছে, সেটা আমরা দেখতে পারবো অতি আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে অথবা ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। আচ্ছা, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এই জিনিসটি হলো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ অথবা আরএনএ। এখন এই ভাইরাসের ভেতর যদি ডিএনএ থাকে শুধু ডিএনএ থাকবে, এবং আরএনএ থাকলে শুধুমাত্র আরএনএ থাকবে। আচ্ছা, এই ডিএনএ বা আরএনএ এর চারপাশে প্রোটিনের আবরণ থাকে ভাইরাসে। আচ্ছা, আমরা দেখি এই যে ডিএনএ এবং আরএনএ এর বাইরে একটি আবরণ, আমরা একটা এক্সট্রা আবরণ দেখতে পাচ্ছি, সেটাই হলো ডিএনএ অথবা আরএনএ এর বাইরে এক্সট্রা একটি প্রোটিনের আবরণ। আচ্ছা, এই যে সেই আবরণটি হলো এইটা। আচ্ছা, এটা হলো একটা ইন্টারনেট থেকে ছবি নেওয়া, আর এটা হলো আমার আঁকানো। তো সেম চিত্রই, এই যে দেখো, এটা হলো নিউক্লিক অ্যাসিড আর এটা হলো প্রোটিনের আবরণ। আচ্ছা, আচ্ছা, আমরা মাথার উপর যে আবরণটা দিই অথবা মাথার উপর আমরা যেটা পরি সেটাকে আমরা কী বলি? সেটাকে বলি ক্যাপ। আচ্ছা, তো ডিএনএ এর চারপাশে যে আবরণ থাকে সেই আবরণকে বলা হয় ক্যাপসিড। আচ্ছা, তো আমরা একটু আগে দেখেছি যে এর বাইরে প্রোটিনের আবরণ থাকে। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ক্যাপসিড কিসের তৈরি? প্রোটিনের তৈরি। আচ্ছা, দেখো, ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের চারপাশে প্রোটিন দ্বারা তৈরি যে আবরণ আছে সেটাকে ক্যাপসিড বলা হয়। আচ্ছা,
ক্যাপসিড কিন্তু একটি মাত্র ইউনিট না, বিভিন্ন ধরনের ইউনিট দিয়ে ক্যাপসিড তৈরি। এই যে দেখো বিভিন্ন, এই যে ছোট 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 অনেকগুলা ইউনিটের মাধ্যমে ক্যাপসিড তৈরি হচ্ছে। আচ্ছা, তো এই ক্যাপসিড যে ইউনিটগুলো দ্বারা তৈরি সেগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। আচ্ছা, তো বায়োলজি সবসময় চেষ্টা করবা একটি শব্দকে বুঝতে। যখন তোমরা শব্দ সম্পর্কে আইডিয়া করতে পারবা, অর্থাৎ শব্দ বুঝতে পারবা, তখন তোমাদের বায়োলজি কখনোই মুখস্থ করতে হবে না। যেমন ক্যাপসো শব্দের মানে হলো ক্যাপসিড এবং মিয়ার মানে হলো পার্ট। যেমন আচ্ছা, তো ক্যাপসোমিয়ার মানে কি? এক সেকেন্ড। আচ্ছা, ক্যাপসিডগুলো বা একটি ক্যাপসিড যে তৈরি হচ্ছে ভাইরাসের বাইরে, সেগুলো ক্যাপসিডটা যে পার্টগুলো দ্বারা তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। অর্থাৎ ছোট ছোট যে পার্টগুলো ক্যাপসিড, একটি বড় ক্যাপসিড তৈরি করছে, সেই পার্টগুলোকেই আমরা ক্যাপসোমিয়ার বলি। আচ্ছা দেখো এখানে কি লেখা হয়েছে, ক্যাপসিডের এক সেকেন্ড, ক্যাপসিডের পার্টগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। অর্থাৎ বিভিন্ন ছোট ছোট পার্ট নিয়ে যে একটি ক্যাপসিড তৈরি হয়েছে সেগুলোকে আমরা বলি ক্যাপসোমিয়ার। আর এই ক্যাপসোমিয়ার সবগুলো মিলিয়ে একটি কী তৈরি করেছে, সেটা হলো ক্যাপসিড। আচ্ছা, তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম যে ক্যাপসোমিয়ার, ক্যাপসো মানে হলো ক্যাপসিড এবং মিয়ার মানে হলো পার্ট। তাহলে ক্যাপসিডের যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা ক্যাপসোমিয়ার বলি। আচ্ছা, তো ক্যাপসোমিয়ারের কাজটা কি, ক্যাপসোমিয়ার কেন দেয়া দরকার পড়লো ভাইরাসের বাইরে, সেটা আমরা যদি দেখি যে দেখো ক্যাপসোমিয়ারের ভেতরে যে নিউক্লিক অ্যাসিডটা আছে, আমরা একটু আগে জানলাম যে এই নিউক্লিক অ্যাসিডটা তো এই ক্যাপসোমিয়ার অথবা এই প্রোটিনের ভেতরেই আছে। তো এই বাইরে থেকে এই নিউক্লিক অ্যাসিডকে সে প্রোটেকশন দিচ্ছে, অর্থাৎ সে রক্ষা করছে। আচ্ছা, তো ক্যাপসোমিয়ারের আরেকটি ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো পোষক দেহে যখন ক্যাপসোমিয়ার যায় তখন সে পোষক দেহের সাথে লেগে থাকে। অর্থাৎ ভাইরাস যে দেহে যায়, মানে যে ব্যক্তির শরীরে ঢুকেছে সেই ব্যক্তিকে পোষক বলা হবে, কারণ সে ভাইরাসকে পুষছে, কারণ ভাইরাস তার ভেতরেই আছে। আচ্ছা, এই যে দেখো ভাইরাস যার দেহে বা যে ভাইরাস যার দেহে প্রবেশ করেছে তাকে পোষক বলে, এবং পোষকের দেহে যাওয়ার পর ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার পোষকের দেহের সাথে লেগে থাকে। কারণ তোমার ভাইরাস প্রথমে একজন পোষকের দেহে যাবে, পোষকের দেহের সাথে লাগবে, তারপর ভেতরে প্রবেশ করবে এবং কোষের ভেতর ঢুকবে। তো কোষের ভেতরে ঢোকার আগে তো তার মানুষের শরীরের ভেতর লেগে থাকতে হবে, কারণ আমরা তো সবসময় স্থির থাকি না, আমরা হাঁটাচলা করি, বিভিন্ন কাজ করি। এই কাজ করতে করতে যদি ভাইরাস আমাদের শরীর থেকে আলাদা হয়ে যায়, তাহলে তো আর ভাইরাস তার নিজের বংশবৃদ্ধি করতে পারলো না। সেই জন্য ক্যাপসোমিয়ার মানুষের শরীরে যেয়ে আটকে থাকে, তাহলে ভাইরাস আমাদের শরীরে কোষের ভেতরে প্রবেশ করতে পারে। আচ্ছা, ক্যাপসোমিয়ারের আরেকটি কাজ হলো সে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, অ্যান্টিজেন জিনিস কি? অ্যান্টিজেন হলো সেই সকল জিনিস যেগুলো মানুষের শরীরে যুক্ত হয় এবং মানুষের ক্ষতি সাধন করে তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। আচ্ছা, অ্যান্টিজেনের মানে হলো জীবাণু। আচ্ছা, তাহলে ক্যাপসিডের আরেকটি ইম্পর্টেন্ট কাজ হলো সে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। কারণ কি, এই ক্যাপসোমিয়ারের মাধ্যমেই তো ভাইরাস আমাদের কোষের দেহে আটকে আছে, এবং তারপরে সে কোষের ভেতর ঢুকবে এবং আমাদের ক্ষতি সাধন করবে। আচ্ছা, এরপর আসি ভাইরাসের আরেকটি জিনিস, সেটার নাম হলো স্পাইক। স্পাইক কি? ভাইরাসের ক্যাপসিডের বাইরে আরেকটি আবরণ থাকতে পারে, যাকে বলা হয় স্পাইক। কেন তাকে স্পাইক বলে? স্পাইক মানে হলো কাঁটা। তো এটা দেখতে কাঁটার মতো হয়, সেই জন্য এই আবরণকে স্পাইক বলা হয়। তাহলে আমরা ভাইরাস সম্পর্কে কী জানলাম? ভাইরাসের সবচেয়ে ভেতরে থাকে হলো নিউক্লিক অ্যাসিড। এই যে এইখানে দেখি সবচেয়ে ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড, তার বাইরে থাকে ক্যাপসোমিয়ার বা প্রোটিনের তৈরি ক্যাপসোমিয়ার, আর তারও বাইরে থাকে স্পাইক। এই যে দেখো। আচ্ছা, এখন ভৌত গঠন শেষ, এখন আমরা ভাইরাসের রাসায়নিক গঠন সম্পর্কে জানি। রাসায়নিক গঠন কি? যে উপাদানগুলো আমরা রাসায়নিকভাবে ব্যাখ্যা করতে পারি সেগুলো হলো রাসায়নিক গঠন। যেমন ধরো নিউক্লিক অ্যাসিড একটি রাসায়নিক উপাদান। ভাইরাসের দেহের সবচেয়ে ভেতরে কি থাকে? ডিএনএ বা আরএনএ। এই ডিএনএ বা আরএনএ কি? ডিএনএ আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তাহলে রাসায়নিক উপাদান প্রথমটা কি? নিউক্লিক অ্যাসিড। দ্বিতীয়টা হলো প্রোটিন। এই যে আমরা জানতাম যে ডিএনএ বা আরএনএ এর বাইরেই থাকে ক্যাপসিড। এই ক্যাপসিডটা কিসের তৈরি? প্রোটিনের তৈরি। আচ্ছা, এখানে দেখি
এই যে দেখো, ক্যাপসিড হলো প্রোটিনের তৈরি, তাহলে ভাইরাসের দেহে প্রোটিনও থাকে। আচ্ছা, এখন প্রোটিনের বাইরে, তাহলে প্রোটিনের বাইরে এই যে আরও একটি আবরণ আছে। তো এটা কিসের তৈরি? দেখো এখানে লেখা আছে যে এটা হলো ক্যাপসিডের বাইরে যে আরও একটি আবরণ, সেটা লিপিড অথবা লিপিডোপ্রোটিন, এই দুইটার মিশ্রণের তৈরি। হয় শুধু লিপিড থাকতে পারে অথবা লিপিড এবং প্রোটিন দুটিই থাকতে পারে। আচ্ছা, যদি লিপিড এবং প্রোটিন দুইটাই একসাথে থাকে সেটাকে আমরা কি বলি? লিপোপ্রোটিন। আচ্ছা, এবং এই লিপোপ্রোটিন তৈরির যে আবরণটা তৈরি হলো সেই আবরণকে এনভেলপ বলা হয়। আচ্ছা, তো এখন আসি যে বহিস্থ আবরণ, সেটাকে লিপোপ্রোটিনে তৈরি হতে পারে, সেটাকে আমরা কি বলতে পারি? এনভেলপ বলতে পারি। এখন যে ভাইরাসের শরীরের বাইরে লিপোপ্রোটিনের আবরণ আছে, অর্থাৎ লিপিড প্রোটিন দুটির মিশ্রিত আবরণ, সেই ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস, কারণ তার শরীরে লিপোপ্রোটিনের আবরণ আছে। আচ্ছা, তো আমরা এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, এই যে লিপোপ্রোটিনের যে প্রত্যেকটা পার্ট সেগুলোকে বলা হয় পেপ্লোমিয়ার। কেন পেপ্লোমিয়ার বলে এটাও আমরা শব্দ দেখে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু আগে জেনেছি মিয়ার মানে পার্ট। আচ্ছা, পেপলো এর পেপ মানে হলো প্রোটিন, লো মানে হলো লিপিড, আর মিয়ার মানে হলো পার্ট। আচ্ছা, তাহলে কি প্রোটিন এবং লিপিড এই দুটার যে মিশ্রণ, এই মিশ্রণের এক একটা পার্টকে বলা হয় পেপ্লোমিয়ার, অর্থাৎ লিপোপ্রোটিন। প্রোটিন এবং লিপিড কি? লিপোপ্রোটিন। এই দুটি মিলে তো এই যে এখানে প্রোটিন এবং লিপিড মিলে লিপোপ্রোটিন তৈরি হয়েছে। এবং এই লিপোপ্রোটিনের যে আবরণ, সেই আবরণটা অনেক বড় আবরণ, এবং সেই আবরণটা অনেকগুলো পার্ট 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 দ্বারা তৈরি হয়। তো এই পার্টগুলোকেই বলা হয় পেপ্লোমিয়ার। আচ্ছা, তো লিপো প্রোটিনের আবরণ যে ভাইরাসগুলোতে থাকে সেই ভাইরাসগুলোকে আমরা কি বলি? আগে জেনেছি লিপো ভাইরাস। আচ্ছা, তো লিপো ভাইরাসের উদাহরণটা পরীক্ষায় দরকার পড়ে, সেটা হলো ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি এবং হার্পিস ভাইরাস। আমরা এটা হাই হাই দিয়ে মনে রাখতে পারি। যেমন একটি এইচ দ্বারা হলো এইচআইভি, তারপরের এইচ দ্বারা হলো হার্পিস, এবং আই মানে হলো ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, তো এবার সাব ভাইরাল সত্তা, অর্থাৎ আচ্ছা, এখন আমরা সাব ভাইরাল সত্তা সম্পর্কে জানি। সাব শব্দের মানে হলো নিচে। আচ্ছা, অর্থাৎ যে জিনিসগুলো ভাইরাসের চেয়েও নিচে আছে তাদেরকে সাব ভাইরাস বলা হয়। অর্থাৎ এরা ভাইরাসের মতো কিন্তু সম্পূর্ণ ভাইরাস হয়ে উঠতে পারেনি। প্রথমে হলো ভিরিওন। আচ্ছা, আচ্ছা, ভিরিয়ন শব্দকে আমরা এইভাবে ভাঙতে পারি যে ভিরি, এটার মানে হলো ভাইরাস, এবং ওন মানে পার্টিকেল। আচ্ছা, অর্থাৎ এগুলো হলো ভাইরাস পার্টিকেল অথবা সম্পূর্ণ ভাইরাস, মানে ভিরিয়ন হলো ভাইরাসের অপর নাম তুমি বলতে পারো। দেখো, ভিরিয়নকে আমরা যদি এইভাবে ভাঙি তাহলে ভিরিয়ন এর মানে কি দাঁড়াচ্ছে? সেটা হলো ভাইরাস পার্টিকেল অথবা শুধু ভাইরাস। তাহলে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা নির্মিত সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাসকে ভিরিয়ন বলা হয়। অর্থাৎ ভাইরাস কী দ্বারা তৈরি হয় এটা আমরা এর আগেও জেনেছি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, এবং সেই ভাইরাসটা সংক্রমণক্ষম, অর্থাৎ মানুষের শরীরের ভেতরে ঢুকতে পারে এবং মানুষের ক্ষতি করতে পারে। তাহলে সেই ভাইরাসকে আমরা ভিরিয়ন বলতে পারি, অর্থাৎ ভাইরাসের অপর নাম তুমি ভিরিয়ন বলতে পারো। আচ্ছা, এবার আসে ভিরয়েড। আচ্ছা, ভিরয়েড শব্দকে আমরা এইভাবে ভাঙতে পারি যে মানে এর আগে জেনেছি ভাইরাস, আর অয়েড, OID, এই শব্দের মানে হলো মতো। আচ্ছা, তাহলে এরা হলো ভাইরাসের মতো। দেখো, ভিরিয়ন হলো ভাইরাসের মতো। কেন এরা ভাইরাসের মতো? কিন্তু কারণ এরা হলো রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, এরা ভাইরাসের মতো কারণ এরা রোগ সৃষ্টি করতে পারে। তাও ভাইরাসও তো রোগ সৃষ্টি করতে পারে, এরাও রোগ সৃষ্টি করতে পারে। তাহলে এরা ভাইরাসের মতো হলো কেন? এরা ভাইরাস হলো না কেন? এর কারণ হলো এরা শুধুমাত্র আরএনএ, অর্থাৎ এটা শুধুমাত্র আরএনএ যারা রোগ সৃষ্টি করতে পারে বা সংক্রমণ করতে পারে। কিন্তু ভাইরাসের কি শুধু আরএনএ ছিল? না, ভাইরাসের ভেতরে আরএনএ ছিল,
আমরা এটা স্ট্রাকচারে যাই। আচ্ছা, ভাইরাসের ভেতরে আরএনএ অথবা ডিএনএ ছিল, তার বাইরে এখানে আমরা দেখতে পারি ক্যাপসোমিয়ার ছিল, তার বাইরে লিপোপ্রোটিন ছিল। আচ্ছা, সেই জন্যই এরা পরিপূর্ণ ভাইরাস না, এরা হলো ভাইরাসের মতো, কারণ এর ভেতরে আরএনএ আছে এবং সে সংক্রমণ করতে পারে। আচ্ছা, এটার উদাহরণ দরকার পড়ে, সেটা হলো হেপাটাইটিস ডি ভাইরাস এবং নারিকেল গাছের ক্যাডার রোগ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি প্রিয়ন। আচ্ছা, তো প্রিয়ন শব্দকে আমরা এইভাবে ভাঙতে পারি, প্রি মানে হলো প্রোটিন এবং অন মানে হলো পার্টিকেল। আচ্ছা, তাহলে প্রিয়ন কি? প্রিয়ন হলো প্রোটিন পার্টিকেল। আচ্ছা, এই প্রোটিন পার্টিকেল কী করতে পারে? এগুলো সংক্রমণ বা রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, তো আমরা একটু আগে জেনেছি যে সংক্রমণ করতে পারে ভাইরাস এবং সংক্রমণ করতে পারে ভিরিয়ন বা ভিরয়েড বা প্রিয়ন। তাহলে ভাইরাসগুলো সংক্রমণ করতে পারে, কিন্তু কোনো ভাইরাস যদি সংক্রমণ করতে না পারে সেই ভাইরাসকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। কেন আমরা নিউক্লিয় ক্যাপসিড বলি? কারণ আমরা কী জেনেছি, ভাইরাসের শরীরের সবচেয়ে ভেতরে কী থাকে? নিউক্লিক অ্যাসিড, এবং তার বাইরে কিসের আবরণ থাকে? ক্যাপসিড। সেই জন্যে এটাকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। আচ্ছা, এখন আমরা তো একটু আগে প্রিয়ন সম্পর্কে জানলাম। এখন প্রিয়ন কী কী রোগ তৈরি করতে পারে সেটা আমরা দেখি। সেটা হলো মানুষের স্নায়ুতন্ত্রের বা ব্রেনের একটি রোগ, সেটাকে বলা হয় কুরু। তারপরে হলো এটাকে বলা হয় ক্রেটসফিল্ড, এগুলো তৈরি করতে পারে। এছাড়াও ম্যাড কাউ অর্থাৎ গরুদের একটি রোগ, মানে পাগলের মতো করে যে রোগে, সেটাকে বলা হয় ম্যাড কাউ, সেই রোগও তৈরি করতে পারে। এছাড়াও ছাগল বা ভেড়ার স্কার্বি রোগও প্রিয়ন তৈরি করতে পারে। আচ্ছা, এবার আমরা আসি সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি। সেটা কি? সুনির্দিষ্ট ভাইরাস সুনির্দিষ্ট জীবেই আক্রমণ করে, আবার সুনির্দিষ্ট ভাইরাস সুনির্দিষ্ট কোষেই আক্রমণ করে। সেই কোষ ছাড়া অন্য কোনো কোষে সে আক্রমণ করতে পারবে না। কেন? ধরো একটি ভাইরাস যদি মানুষকে আক্রমণ করে, সে শুধুমাত্র মানুষকেই আক্রমণ করবে, অন্য কোনো জীবে আক্রমণ করবে না। আবার একটি ভাইরাস যদি গরু বা ছাগলকে আক্রমণ করে, সে গরু বা ছাগলকে আক্রমণ করবে, সে মানুষকে আক্রমণ করবে না। আবার একটি ভাইরাস যদি মানুষের ধরো শ্বসনতন্ত্রের কোষকে আক্রমণ করে, সেই ভাইরাস মানুষের ত্বকে কিছুই করতে পারবে না। আবার কোনো ভাইরাস যদি মানুষের ত্বকে আক্রমণ করে, তাহলে সেই ভাইরাসকে আমরা যদি শ্বসনতন্ত্রে ফেলি অর্থাৎ শ্বাসনালীতে ফেলি, সে ওইখানে কোনো কিছুই করতে পারবে না। কেন? এইটার কারণ হলো এই রিসেপ্টর সাইট। আচ্ছা, এই যে দেখো মানুষের ত্বক, সেখানে রয়েছে একটি রিসেপ্টর সাইট। তারপর মানুষের শ্বাসনালী, সেখানে রয়েছে অন্য ধরনের রিসেপ্টর সাইট। মানুষের অন্ত্র, সেখানে রয়েছে আরেক ধরনের রিসেপ্টর সাইট। আচ্ছা, অন্ত্র বলতে আমরা নাড়িভুঁড়ি অথবা ইন্টেস্টাইনকে বুঝি। আচ্ছা, শ্বাসনালী বলতে আমরা ট্রাকিয়াকে বুঝি, মানে যার মাধ্যমে আমাদের ফুসফুসে গ্যাস ঢোকে বা বের হয়। আচ্ছা, তোমরা এখানে দেখো যে 3 জায়গায় 3 ধরনের রিসেপ্টর রয়েছে। একটি আর একটার মতো সেম না, একটি পুরা আলাদা থেকে সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এই রিসেপ্টর সাইটগুলো আলাদা হওয়ার কারণে এখানে অন্য কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। দেখো, পক্সের শরীরে যে এক ধরনের সাইট রয়েছে, সেইটার সাথে তুমি যদি মিলাও, তাহলে সেটা মানুষের ত্বকের সাথে মিলে। তো মানুষের ত্বকে পক্সের জন্য রিসেপ্টর সাইট রয়েছে, সেই জন্যে পক্স মানুষের ত্বকে আক্রমণ করতে পারে। কিন্তু পক্সের সাথে কিন্তু এই দুইটার রিসেপ্টর সাইটের মিল নাই, কারণ এখানে এসে তুমি এটার সাথে মিলাতে পারবা না, কারণ এটা আমরা তালাচাবি হিসেবে চিন্তা করতে পারি যে মানুষের এই যে শরীরের ভেতর যে রিসেপ্টর সাইটগুলো রয়েছে, সেই সাইটগুলো হলো বিভিন্ন ধরনের চাবি। এর ভেতর সেম শেপের তালায় তুমি ঢুকাতে পারবে, অন্য শেপের কোনো তালা কিন্তু এর ভেতর ঢুকবে না, অর্থাৎ অন্য কোনো তালা এইটা দিয়ে আনলক হবে না। যেমন এখানে ধরো এই শেপের সাথে যদি তুমি এই শেপ মিলাও, তাহলে এটা কিন্তু এখানে তোমার বসবে না, তাই এখানে আক্রমণ করতে পারবে না। আবার শ্বাসনালীতে যে এই শেপ রয়েছে, এই শেপের যেমন আমাদের কোল্ড বা ঠান্ডা লাগে,
অর্থাৎ যেটি আমার এখন লেগে আছে, এই ভাইরাসটা তোমার শুধুমাত্র শ্বাসনালীতে আক্রমণ করতে পারবে, কারণ এই সেম শেপের একটি রিসেপ্টর সাইট শ্বাসনালীতে রয়েছে, কিন্তু এটি ত্বকে কিছুই করতে পারে না। আবার অন্ত্র, এই যে অন্ত্রে এক ধরনের রিসেপ্টর সাইট আছে, সেই রিসেপ্টর সাইট পোলিওর যে ভাইরাসের যে সাইট, সেই সাইটের সাথে মিলে সেই জন্য পোলিও ভাইরাস অন্ত্রে আক্রমণ করতে পারে। কিন্তু এখানে আরেকটি বিষয় দেখবা, যে পোলিওতে আরও একটি সাইট রয়েছে, সেটা কিসের সাথে মিলে, সেটা মানুষের শ্বাসনালীর সাথে মিলে। অর্থাৎ পোলিও মানুষের অন্ত্র এবং পোলিও মানুষের শ্বাসনালী দুই জায়গায় আক্রমণ করতে পারে। কেন? পোলিওতে দুই ধরনের সাইট রয়েছে, একটি সাইট তোমার শ্বাসনালীর জন্য, আরেকটি সাইট অন্ত্রের জন্য। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কী লেখা আছে। আমাদের নির্দিষ্ট কোষে নির্দিষ্ট ভাইরাসের জন্য রিসেপ্টর সাইট আছে, এবং রিসেপ্টর সাইটগুলো হলো প্রোটিনের তৈরি। আচ্ছা, এবং শুধুমাত্র নির্দিষ্ট ভাইরাস দ্বারাই এগুলো সংক্রমিত হবে। যেমন আমাদের ত্বকে পক্স হয়, পক্স কিন্তু অন্য কোথাও হয় না। তাহলে এই কেন ত্বকে পক্স হয়? কারণ কারণ পক্স ভাইরাস শ্বাসনালীর কোষে যায়, শ্বাসনালীর কোষে আক্রমণ করতে পারবে না, কারণ সেখানে তার জন্য কোনো রিসেপ্টর সাইট নেই। রিসেপ্টর সাইট রয়েছে শুধুমাত্র ত্বকে। আবার কোল্ড ভাইরাস, এই ভাইরাসের শ্বাসনালীতে রিসেপ্টর আছে এই ভাইরাসের জন্য, তাহলে সে শ্বাসনালীতে আক্রমণ করতে পারে, আমরা যেটা একটু আগে দেখলাম। আচ্ছা, আবার পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস অন্ত্র এবং স্নায়ুতন্ত্রে দুই জায়গায় তার জন্য রিসেপ্টর সাইট রয়েছে। আবার পোলিও ভাইরাস ঊর্ধ্ব শ্বাসনালীতেও আক্রমণ করতে পারে। অর্থাৎ পোলিও ভাইরাস 3 জায়গায় কাজ করতে পারে। সেটা কি? একটা হলো মানুষের অন্ত্র, একটা হলো মানুষের স্নায়ুতন্ত্র বা ব্রেইন, আর একটা হলো ঊর্ধ্ব শ্বাসনালী। আমি এখানে 2টি দেখিয়েছি, যে একটি হলো অন্ত্রের জন্য, একটি হলো শ্বাসনালীর জন্য, আর একটি ধরনের আমরা ধরো যে কোনো একটা শেপে ধরতে পারি যে এটা হলো মানুষের ব্রেইন বা স্নায়ুতন্ত্রের জন্য। অর্থাৎ পোলিওতে 3 ধরনের রিসেপ্টর আছে, এবং এই 3 ধরনের রিসেপ্টর মানুষের 3 ধরনের জায়গায় আক্রমণ করতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভাইরাস সম্পর্কে বেসিক আলোচনা। তো আমি চেষ্টা করব এই অধ্যায়টি তোমাদের 5টি ক্লাসে শেষ করে দেওয়ার, এবং আমি চেষ্টা করব যতটুকু বেসিক সমৃদ্ধভাবে তোমাদের পড়ানো যায় সেটা করার। এবং আমার ক্লাসগুলো করার পর তোমরা চেষ্টা করবে বইটা জাস্ট একবার রিডিং দিতে, এবং যদি আমি কোনো তথ্য ভুল বলে থাকি, সেই তথ্য যদি ধরো তোমার বইয়ের সাথে অমিল পাও, তাহলে বইটাকেই সঠিক ধরবে। কারণ আমি এখানে তোমার 1 বছর আগের বই হিসেবে আর কি পড়াচ্ছি। তো আমাদের বায়োলজি যে বইগুলো থাকে, প্রত্যেক বছর এগুলোতে কিছু তথ্য চেঞ্জ হয়। তো ধরো আমি কোনো জায়গায় একটা এক্সাম্পল ভুল বললাম, যেটা তোমাদের বইয়ে অন্যরকম দেওয়া আছে, তোমরা ওই বইয়েরটাই কারেক্ট হিসেবে ধরে ওইটা হিসেবে পড়বা। এবং আমি আমার এই ভিডিও দেখার পর তোমরা যখন বইটা পড়বা, দেখবা তোমরা অনেক ভালো মতো বইটা পড়তে পারতেছো, সব কিছুই খুব ভালো মতো বুঝবে। এবং এই ক্লাস করার পর যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে সেই প্রশ্নটি জিজ্ঞেস করতে পারো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকুক, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।